এই মানুষগুলো আমাকে কখনো সামনাসামনি দেখে নাই, তারপরে এরকম টেক কেয়ার করে ফেলছি। আপনাদের অনেক টাইম নষ্ট করছি আজকে। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন যাচ্ছি হলো একটু 8 ফ্লোরে, আমাদের যেখানে ওই যে সুইমিং পুল টুল আছে ওইখানে যাচ্ছি। রাশিদা ভাবিও নামবে, আমিও যাব, একটু হাঁটাহাঁটি করব, একটু গল্প গুজব করবো। আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো রাশিদা ভাবির জিনিস। এখানে রাশিদা ভাবি মনে হয় যে থাম্বনেইলে যে ছবিটা দিয়েছি, আপনারা ছবিটা দেখেছেন। এটা ফেসবুকের একটা নতুন কিছু একটা হবে, একটা অ্যাপ যেটার মাধ্যমে আপনি আপনার ভবিষ্যতে, মানে এটা জাস্ট ফান আর কি, যে ভবিষ্যতে কয়টা বেবি হবে দেখতে পাবেন। তো আমিও জাস্ট, সবাই দিচ্ছে, একটা কিউরিসিটি বশত ফান করে আমি ওখানে আমার প্রোফাইল থেকে আমি এটা চেক করেছি। তো ওখানে দেখি 3rd নাম্বার বেবিটাও হলো ছেলে। ছেলে আরে মেয়ে হইতে পারে না কেন? তোমার কি একটা সিস্টার খুব দরকার? হ্যাঁ। কি করবা সিস্টার? তাবিবের সাথে তো সারাদিন ঝগড়া করো। এক্স্যাক্টলি, আমি সিস্টার নিলে ভালো হবে। কেন সিস্টারের সাথে কি করবা? খেলবো। কি খেলবা? ও তো একদম বেবি থাকবে। ওর সাথে হচ্ছে সফটওয়্যার খেলবো। কি খেলবা? সফটওয়্যার দিয়ে? হ্যাঁ, সফটওয়্যার। তারপরে ও যখন একটু বড় হবে বলবে আম্মু ভাইয়া এটা করতেছে, আম্মু ভাইয়া করবে ওটা ওটা? করবে। তো সিবলিংস মানে এরকম। আমি আর মামা কত গ্যাপ না আমাদের এইজের, তারপরে তো আমি মামার সাথে সবসময় এমন করতাম, এখন ভাইয়া এটা করলো, ভাইয়া ওইটা করলো। অথচ মামা কখনো এরকম করতো না। মামা অনেক আদর করতো আমাকে, লাইক এখন যেরকম আদর করে মামা, তখন আরো অনেক আদর করতো। মামা যখন থেকে জব পাইছে, যেদিন থেকে মামা জব পাইছে, তখন থেকে মামা যতবার জব আমার জব কি? মামা তো এখন বিজনেস করে, মামা তো আগে জব করতো, অফিসিয়াল জব করতো। তখন যেদিন থেকে মামা ফার্স্ট জব পাইছে, ওদিন থেকে মামা যখন বাসায় যাইতো, মানে ঢাকা থেকে যখন আমাদের কাছে যাইতো মামা জব থেকে, অলওয়েজ আমার জন্য গিফট নিয়ে যাইতো, অলওয়েজ। কারণ আমি ওয়ান অ্যান্ড অনলি সিস্টার তোমার মামার, আর আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদার ইওর মামা। ও, তোমার মামাকে কি বলে, তাম্বাইয়ার বাবা। যাক, চিনিস তো তাই। হ্যাঁ যাও, বাবা কি বলে দেখ। বাবা হচ্ছে বসে যাও ব্রাশ করো, সুন্দর করে ব্রাশ করো। তো যাই হোক, আমার খুব মজা লাগছে। তারপরে ছবিটা আমি আমার ফেসবুক পেজে শেয়ার করছি আর কি, যে ঠিক আছে 3rd নাম্বারটা মেয়ে বানাইলেও তো পারতো, দেখতাম আর কি মেয়ে হইলে কেমন হইতো। তো যেটাকে বানাইছে ওইটাও অনেক কিউট, মাশাল্লাহ। তা যাই হোক, আল্লাহ আমাকে 2টা সুস্থ সন্তান দিয়েছেন। আল্লাহ আমাকে 2টা সুস্থ সন্তান দান করেছেন। ছেলে হোক মেয়ে হোক, ডাজেন্ট ম্যাটার। আল্লাহ যেটা উত্তম মনে করেছেন সেটাই আমার জন্য দিয়েছেন, সেটাই করেছেন। তো আমার অনেকেই আমাকে বলে, যেমন আমার ভাবি আমাকে গতকালকে বলতেছিল, মানে ওই যে ছেলে মেয়ে নিয়ে প্রশ্ন উঠছে, মানে ছেলেরা কেমন বাবা মার খোঁজ খবর নেয় বা মেয়েরা কেমন খোঁজ খবর নেয় এরকম। তো আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, ছেলেরা আসলে খুব কম ছেলেরাই আছে যারা প্রতিদিন বাবা মার সাথে ফোনে কথা বলা, বাবা মার খোঁজ খবর নেওয়া, খুব কম ছেলেরাই এরকম আছে আর কি। আমি মেয়েদের ক্ষেত্রে বলতে পারি যে মেয়েরা দিনে অন্তত একবার হইলেও, যদি দেশের বাইরে থাকে বা বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকে বা কোনো জায়গায় থাকে, একবার হইলেও যদি বাবা মা বেঁচে থাকে, একবার হইলেও দিনে বাবা মার সাথে কথা বলে। তো ওইটাই ভাবির সাথে বলতেছিলাম আর কি। তো ভাবি আমাকে বলতেছিল যে তুই আর একটা বেবি নিয়ে দেখবি, তোর এবার মেয়ে হবে। তাই আমি বললাম তুমি যদি আমাকে বন্ড সাইন করে দিতে পারো যে এরপরের এবার একটা বেবি নিলে আমার মেয়ে হবে, তাইলে আমি চিন্তা ভাবনা করে দেখবো। তো এরকম আমাকে অনেকেই বলে যে আপু আর একটা বেবি নেন, দেখেন আপনার মেয়ে হবে। তো আমারও মেয়ের অনেক শখ ছিল, আপনাদের ভাইয়ারও অনেক শখ ছিল। আসলে আমার তোষান যখন আমার পেটে, তো তোষান হওয়ার 15 দিন আগে জানছি যে তোষান ছেলে। আমি তার আগ পর্যন্ত জানি নাই, তার আগ পর্যন্ত ডক্টর বলছে বেবি উল্টায় আছে, একবারও জানা হয়নি আমার তোষান হবে। যার 15 দিন আগে যে আলট্রাসাউন্ডটা, লাস্ট আলট্রাসাউন্ডটা হয়েছে, ওইটাতে বলছে যে আপনার ছেলে। তো আপনাদের ভাইয়া কিন্তু ওই সময় মেয়ের নামও ঠিক করে ফেলছিল, ছেলের কোনো নাম সে ঠিক করে নাই, কিন্তু মেয়ে হইলে কি নাম রাখবে সে ঠিক করছিল। যাই হোক, সেই নামটা নাই বা বলি, আল্লাহ যদি কখনো নসিবে যদি দেয়, আমি জানি না, তখন যদি নাম রাখি তখন জানবেন। হ্যাঁ, কি ইরফান মামা কি না? তো
এটাই হলো কথা। আর আসলে ছেলে মেয়ে দুইটাই আল্লাহর তরফ থেকে আপনার জন্য একটা নেয়ামত, তাই না? ছেলে হইলেও আল্লাহর তরফ থেকে নেয়ামত, মেয়ে হইলো আর সুস্থ সন্তান হইলো সবচাইতে বড় কথা। কিন্তু সবার একটা ছোট্ট সুপ্ত বাসনা থাকে না, যে একটা মেয়ে বা ছেলে যাদের থাকে তাদের মেয়ে, আমার মেয়ে যাদের থাকে তাদের ছেলে আর কি। তো সবাইকে যে আল্লাহ খুশি করতে পারবে, সবাই যে যা চাইবে তাই যে সাথে সাথে পেয়ে যাবে, এটা তো আসলে হয় না। আর অনেকে যারা আমাকে বলেন যে আরেকটা বেবির কথা, তো এটা আমি আগেও বলেছি, আবারও বলছি। আমি একে তো বয়স হয়ে গেছে, এখন আসলে বাচ্চা কাচ্চা যে ধৈর্য নিয়ে পালা, সে ধৈর্যটা আসলে এখন আর নাই, যেটা সত্য কথা, নাই, আসলেই নাই। আর একটা বাচ্চাকে ছোট থেকে বড় করা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি। তো রেসপন্সিবিলিটি যদি আমি ঠিক মতো পালন করতে না পারি, ঠিকঠাক মতো না হয়, তাহলে আসলে নিজের কাছেই তখন অনেক খারাপ লাগে যে বাবা মা হিসাবে কতটুকু দিতে পারলাম সন্তানকে। যেমন আমার তোষান তাবিবের মাঝখানে কিন্তু ভালো একটা গ্যাপ আছে। তোষান হয়েছে 2014 আগস্টের 2 তারিখে, আর আমার তাবিব হয়েছে 2019 নভেম্বরের 26 তারিখে। 15, 16, 17, 18, 19, প্রায় 5 বছর 2-3 মাস পরে তাবিব হয়েছে। তোষানকে আমি ফুল টাইমটা আলহামদুলিল্লাহ দিতে পারছি, মানে ওর যতটুকু টাইম দরকার আলহামদুলিল্লাহ পুরা দিছি। এরপরে তাবিব হইলো, তাবিব হওয়ার পরে তো লকডাউন। তো ওই সময়টা আমার আম্মা আসছিল, আমার আম্মু তো বেশি দিন থাকতে পারে না, 1.5 মাস মতো ছিল আর কি তাবিব হওয়ার আগে, কারণ হওয়ার 15 দিন আগে আম্মু চলে আসছিল। তো হওয়ার পরে আর 1.5 মাস মতো 2 মাস মতো ছিল আর কি ওইবার। আর যেহেতু লকডাউন, আপনাদের ভাইয়া অফিস বাসা থেকে করতে হইতো, তো ওই সময়টাতে আমি অনেক বড় একটা সাপোর্ট পাইছি। আপনাদের ভাইয়া বাসায় থাকতো, তো আমার অনেক কিছু মানে খুব ইজি হয়েছে। তারপরে আমার আশেপাশে যারা ছিল, যেমন রাশেদা ভাবি, তারপরে বর্ষা, ওরা দেশে চলে গেছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ। এর মানে আমার প্রেগনেন্সি টাইমটাতে আমার অনেক সময় রান্না করতে ইচ্ছা করে নাই, ওরা খাবার রান্না করে পাঠাই দিয়ে গেছে, আমার খোঁজ খবর নিচ্ছে। এটা অনেক বড় একটা পাওয়া বিদেশের মাটিতে। তো আলহামদুলিল্লাহ 2টা সন্তানকে আল্লাহর রহমতে সম্পূর্ণ টাইম দিয়ে এত দূর পর্যন্ত এনেছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওদেরকেই নেক হায়াত দিক, সুস্থভাবে ওরাই আমাদের দুইজনের চোখের মনি হয়ে থাক। এটাই আসলে সন্তান বাবা মার কাছে অনেক 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 মূল্যবান একটা সম্পদ। এই যে আমি গতকালকে যে বললাম যে আমার শ্বশুরবাড়ির ওইখানে যে আন্টির ছেলেটা যে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, ইন্টারে পড়া একটা ছেলে সুস্থভাবে বাসা থেকে বের হয়েছে, আর মৃত লাশ হয়ে বাসায় নিয়ে আসছে। তো একটু আগেও আমি আমার শাশুড়ির সাথে কথা বললাম, আমার খালি আন্টির কথা মনে পড়তেছে, কারণ আমি ছেলেটাকে দেখি নাই, বা দেখলেও আমি মনে করতে পারতেছি না, হয়তো বা 1-2 বার দেখছি, আমি মনে করতে পারতেছি না। বাট আন্টিকে আমি চিনি, আন্টির সাথে গল্প করেছি, কথা বলেছি, আন্টির সাথে আমার শাশুড়ির সম্পর্কটাও অনেক ভালো। তো আমার খালি আন্টির চেহারাটাই মনে পড়তেছে। তো আমি মাকে বলতেছি, মা আন্টির কী অবস্থা, আন্টিকে একটু খাওয়ায়েন। কারণ আমি নিজে থেকে যেটা বুঝেছি যে আমার যখন আম্মু চলে গেল, আব্বুটার সময় তো আমি সবার মাঝখানে ছিলাম, আমার আত্মীয় স্বজন সবার মাঝখানে ছিলাম, আমার বাড়িতে ছিলাম। এখানেও আমি যখন আমার আম্মু চলে গেছে, আমি একটা সেকেন্ডের জন্য আসলে আমি নিজেকে একা মনে করি নাই, কারণ আমার এখানে সবাই আমার পাশে ছিল। রাশেদা ভাবি তো আমার কাছে প্রায় 6-7 দিন টানা ছিল। ভাবি সংসারের কাজ ফেলে রেখে আমার কাছে গিয়ে আমাকে টেক কেয়ার করতো, মানে আমার কাছে থাকতো। এটাই আমার জন্য অনেক ভালো লাগতো, কারণ আপনাদের ভাইয়া একদিন অফিস বন্ধ ছিল, এরপর তাকে অফিস করতে হয়েছে। তো ওই সময়টায় আমি দেখেছি মানে পাহাড় সমান কষ্ট, আর ভিতরটাতে যে কেমন লাগে এটা আমি আসলে কাউকে কেউ বলে বুঝাইতে পারবে না। এই কষ্টটা কেমন, নিজের কাছের মানুষ, নিজের প্রিয়জন চলে যাওয়ার কষ্ট কেমন, এটা আসলে যে হারায় একমাত্র সেই বুঝতে পারে। আমি তো ঘুমাইতে পারতাম না, যতটুকু টাইম ঘুমাইতাম মনে হইতো ওই টাইমটাই হয়তো আমি একটু শান্তিতে, ঘুম ভাঙলেই মনে হইতো আমার মা নাই, আমি কার সাথে কথা বলবো, আমার মনের কথা কাকে বলবো, এই জিনিসগুলো আমার ফিল হইতো। তো যখন আম্মু চলে গেল, তারপর থেকে তো খাওয়ানোর অনেক চেষ্টা করছে। মিতুরা ছিল তখন, মিতু আমাকে কয়েক বেলায় মিতু আমাকে খাওয়াই দিছে, ওরা সাথে সাথে চলে আসছিল সকালে শোনার সাথে সাথে, তারপরে আমাকে খাওয়ানো। তারপরে কিন্তু যখন আমার মানে মুখে খাবারটা গেল, আমি তো খাইতে পারতেছিলাম না, হয়তো 1বার বা 2বার নিচ্ছি, খাবারটা গেল, আমি একটু পানি খাইলাম, তখন মনে হলো কি কিছু একটা আমার আটকায় ছিল, ওইটা একটু হইলেও আমার কমছে আর কি। তো এই জন্য আমি মাকে বলতেছিলাম, মা আন্টিকে খাওয়ায়েন। খাওয়া কি আর আসে, নিজের সন্তান, সুস্থ সন্তান, তরতাজা সন্তান চলে গেছে,
যে সন্তানটা হয়তো বা গতকালকে যখন 12টার দিকে নাকি বাসা থেকে বের হয়েছিল, দুপুর 12টার দিকে, আর মারা গেছে 2:30টার দিকে সম্ভবত। তো গতকালকে আজকের কথা তাই বলেন যে গতকালকে ওই সকাল 12টার সময়ও সে সুস্থ ছিল, আর আজকে সকাল 12টার সময় মাটির নিচে শুয়ে আছে। এটা একটা মা বাবার জন্য সহ্য করা কতটা কঠিন সেটা একটা বাবা মাই ভালো বলতে পারবে। তো মা বলতেছিল আঙ্কেলের কথা, যে মা তোমার আঙ্কেল কোনো কথাবার্তাই বলতেছে না, যেই আসতেছে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে, কারণ সে কাঁদতে পারতেছে না, ছেলে মানুষরা না কাঁদতে পারে না, এই জন্য ওদের কষ্টটা আরও বেশি। তো এইটাই আসলে। তো আমার ছবিটা মানে যেটা থাম্বনেইলে দেখতে পাচ্ছেন আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অনেকেই বলছে আমরা এটা বাস্তবে দেখতে চাই। তো আসলে সব আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কখন কি দিবেন। আমরা কত কিছু প্ল্যান করে রাখি, এটা এমনভাবে করব। আমি আমার কথাটা বলি, এই যে আমার ফ্ল্যাটটা আলহামদুলিল্লাহ মিলাদের মোটামুটি ডেটটাও ফিক্সড হয়ে গেছে। আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখেন সেই ডেট অনুযায়ী হবে। আমাকে যদি আল্লাহ নসিবে নিয়ে যাওয়ার তৌফিক দেয় দেশ পর্যন্ত আমি থাকবো। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল, আমার আম্মা তো আসলে সশরীরে গিয়ে দেখতে পারে নাই, আমার আম্মুর দেখা হয় নাই। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমার মা থাকবে, আমার মা যাবে, আমার মা দেখবে তার মেয়ের কিছু একটা হয়েছে, এটা মা দেখবে, এই জিনিসটা আমার খুব ইচ্ছা ছিল। কিন্তু সেটা তো আসলে আল্লাহ প্ল্যান করে রাখছে অন্যরকম। কারণ গতবার যখন আমার সাথে আমার আম্মু আমার শ্বশুর বাড়িতে আসলো, লাস্ট বিদায়ে আমাকে যেটা দিল আমার মা, তখন তো আমার শ্বশুর বাড়িতে আসছিল। আমি জানি না কেন এবার আম্মু জোর করেই, আমি বললাম আম্মু থাক, তোমার কষ্ট করে ঢাকা পর্যন্ত যাইতে হবে না। আম্মু বললো যে না যাই, তোমার শ্বশুর শাশুড়িও বয়স্ক মানুষ, তোমার শ্বশুরের তো অনেক বয়স হয়ে গেছে, দেখা সাক্ষাৎ হয় কি না হয়, তুমি না থাকলে তো আসলে ওইভাবে যাওয়া হয় না, তো যাই দেখা করে আসি। ভাই সাহেবের সাথে একটু দেখা করলো, মাপ চাইলো, মানে বলে না যে সে হয়তো বা বুঝতে পারছিল, আমরা বুঝতে পারি নাই। মৃত্যুর 40 দিন আগে থেকে নাকি মানুষ বুঝতে পারে। আমার শ্বশুরকে বলতেছিল আশার আগ দিয়ে, ভাই সাহেব তো যাই তাহলে, যদি কখনো কোনো কারণে কষ্ট পেয়ে থাকেন। ওই রকম কোনো সিচুয়েশন কখনোই আসে নাই, তারপরেও মানে মানুষ বলে না যে মনে রাখেন না, মাফ করে দিয়েন। আবার চিন্তা করেন সন্ন্যার বাসায় সন্ন্যাকে বলতেছে, মানে দেখতেছে যে সন্ন্যা আমাকে অনেক আদর করতেছে, সন্ন্যা এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে, তো সন্ন্যাকে হঠাৎ করে বলতেছে আম্মু যে আমার মেয়েটা আমি না থাকলেও যদি আসে তোর কাছে এইভাবেই আদর করবি। কথাটা কেন বললো আমি জানি না। আমি বললাম দূর আম্মু কী বলো এগুলা? বললো না বাবা আমার তো যাইতেই হবে, আমি এখন যাই পরে যাই, বাট সন্না তোমাকে যে সুন্দর করে আদর করে এটা খাওয়াচ্ছে ওইটা খাওয়াচ্ছে আমার খুব ভালো লাগতেছে। তো সন্না তো তাই বলে যে ফুপ্পি দাদি কিন্তু তোমাকে আমার কাছে দিয়ে গেছে। তো আমার তো সবই হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ মাথার উপরে এক টুকরো ছাদ দিছে, এটা একটা খুশি অবশ্যই আছে। কিন্তু আমার আম্মা থাকলে আমি আর অনেক বেশি খুশি হইতাম, কিন্তু আল্লাহর প্ল্যান ছিল যে এখানে আমার মা থাকবে না। তো আল্লাহর প্ল্যান অন্যরকম। এই যে আমি ড্রাইভিংটা শিখলাম, এটা আমার মার অনেক বড় একটা ইচ্ছা ছিল, আমি ইচ্ছাটা পূরণ করেছি। আমি কেমন সন্তান, বাট মা থাকতে পূরণ করতে পারি নাই। বাট এখানে আসলে এটাও আল্লাহর ইচ্ছা, আল্লাহ চেয়েছেন আমি এই সময়ই করব, এই সময় আমার মা থাকবে না, এই সময়টাতেই হয়েছে। তো আসলে সবাই দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য, আমার সন্তানদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমার হাজব্যান্ডের প্রশংসা আমি আসলে ওইভাবে করতে চাই না, কারণ অত বেশি প্রশংসা করারও কিছু নাই। বাট এই মানুষটা আমাকে যে সাপোর্ট আমাকে সে বিয়ের পর থেকে এখনো পর্যন্ত করেছে, আমার বাবা চলে যাওয়ার পরে আমাকে যে সাপোর্ট দিয়েছে, একটা মানুষের ভিতরের কষ্ট আপনারা বাইরে থেকে বুঝতে পারবেন না। আমার মা চলে যাওয়ার পরে আমাকে যে সাপোর্টটা দিয়েছে, আসলে জীবন সঙ্গীটা অনেক বড় একটা জিনিস। আপনার জীবন সঙ্গী যদি ভালো হয়, দুনিয়ার অনেক কিছুই আপনি খুব হাসি মুখে গ্রহণ করতে পারবেন। আর জীবন তো আসলে কারোর জন্য থেমে থাকে না, জীবন জীবনের গতিতেই চলে, যে চলে যায় সেই চলে যায়।
কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না। দেখেন আন্টির কথাই বলি, আন্টির সন্তান গতকালকে চলে গেছে, আন্টির আজকের দিন তো হইছে, এমন তো না যে আন্টির জন্য আজকের সকালটা হয় নাই, হইছে, তার সন্তান ছাড়া হইছে, কষ্টের মধ্য দিয়ে হইছে, বাট একটা দিন কিন্তু চলে গেছে, আজকে আর একটা দিন চলে যাচ্ছে। এইভাবে করে জীবন থেকে একটা একটা দিন চলে যায়। আমার আম্মু চলে যাওয়া দেখেন আজকে কয় তারিখ, আজকে 14 কি 15 তারিখ সম্ভবত, আমি বলতে পারবো না, যাই হোক 14 বা 15 তারিখ হবে। এই মাসে আমার আম্মা চলে যাওয়া 10 মাস হয়ে যাবে। 10টা মাস আমার মা নাই দুনিয়াতে, আর 2টা মাস হইলে আমার মা চলে যাওয়া 1 বছর হয়ে যাবে। চোখের পলক মনে হলেও এই 10টা মাস আমার প্রতিটা দিন একটা বারের জন্য আমি ভুলতে পারি নাই যে আমার মা নাই। এটা আমি বুঝাইতে পারবো না আসলে। তো মাঝে মধ্যে আপনাদের সাথে এইভাবে কথা বলতে আমার খুব ভালো লাগে। আপনারা অনেকেই আছেন যারা আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্টে আছেন, তারা আমাকে যখন খুব ইমোশনাল দেখেন আমাকে এত সুন্দর সুন্দর করে মেসেজ দেন। আমার ওই মেসেজগুলো পড়তেও অনেক ভালো লাগে, মনে হয় যে না, এই মানুষগুলো আমাকে কখনো সামনাসামনি দেখে নাই, তারপরে এরকম টেক কেয়ার করে। তো ঠিক আছে, অনেক বক বক করে ফেলছি, আপনাদের অনেক টাইম নষ্ট করছি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।